আচ্ছা, হ্যালো। এই ক্লাসটাতে হচ্ছে আমরা পড়বো হচ্ছে অ্যাকাউন্টিং এর লাস্ট সেগমেন্ট 8 প্রফিট প্ল্যান, যেটার নাম। তো প্রফিট প্ল্যানিং মূলত জিনিসটা কি, যে আমি ধরে নিলাম আমি একটা ব্যবসা করবো। এখন আমার ওই ব্যবসাতে অবশ্যই প্রফিট থাকবে, অবশ্যই প্রফিট ছাড়া তো ব্যবসা হবে না। এখন আমার একটা টার্গেট থাকবে অবশ্যই ব্যবসাতে, প্রফিটে, যে আমি এই বছর বা এই মাসে এত টাকা বা এত পার্সেন্ট প্রফিট করবো, এটা হচ্ছে আমার টার্গেট। এখন এই টার্গেটটা ফুলফিল করার জন্য হচ্ছে আমার একটা প্ল্যান থাকতে হবে, যে এভাবে এভাবে কাজ করলে, এভাবে সেলস বাড়ালে আমার প্রফিটটা, আমার যে টার্গেটটা আছে টার্গেটটা ফুলফিল হবে। তো এই যে একটা প্ল্যান তৈরি করতেছে, এটা হচ্ছে আমার প্রফিট প্ল্যানিং। তো এই প্রফিট প্ল্যানিংয়ের সেগমেন্ট এটার একটা ম্যাথ দেখি, ম্যাথটা দিয়ে হচ্ছে যে আমাদের সেগমেন্টটা বোঝা হবে। তো এটা হচ্ছে একটা কী বলছে, কোথায় মাইনর কর্পোরেশন, একটা কোম্পানির নাম বলছে, একটা কোম্পানি Minor corporation manufactures and sells a seasonal product that has peak sales in the থার্ড কোয়ার্টার। মানে আচ্ছা, কোয়ার্টার জিনিস মানে এখানে কী করছে, মেনলি এখানে কাজ হচ্ছে এক বছরকে হচ্ছে চারটা ভাগে ভাগ করছে। মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, একটা বছরকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এভাবে চারটা ভাগে ভাগ করছে, কোয়ার্টারে ভাগ করছে। তো এখানে কী বলছে, যে মাইনর কর্পোরেশন যে কোম্পানিটা আছে, ওরা একটা প্রোডাক্ট বানায়, যে প্রোডাক্টটা হচ্ছে যে বছরের থার্ড কোয়ার্টারে সব থেকে বেশি সেলস হয়। তাদের পিক সেলস টাইম হচ্ছে বছরের থার্ড কোয়ার্টারটাতে। তো এখানে হচ্ছে ইনফরমেশন দেওয়া হচ্ছে, দ্য ফলোইং ইনফরমেশন কনসার্ন অপারেশনস ফর ইয়ার টু, মানে দ্বিতীয় বছর, অর্থাৎ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। তো দ্বিতীয় বছরের নিয়ে হচ্ছে আমাদের এখানে কাজ, মানে ম্যাথের কাজগুলো হচ্ছে দ্বিতীয় বছর নিয়ে, ফর ইয়ার টু, দ্য কামিং ইয়ার অ্যান্ড ফর দ্য ফার্স্ট 2 years অফ ইয়ার থ্রি। মানে এখানে হচ্ছে আমার ডাটা দেওয়া আছে ইয়ার টু এর, যে চারটা কোয়ার্টারের কিছু ডাটা দেওয়া আছে, এবং পরবর্তী ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারের প্রথম দুইটা কোয়ার্টার কিছু ডাটা দেওয়া আছে। তো এখন এখান থেকে হচ্ছে যে এই যে এখানে দেখতেছি আমরা পাঁচটা পয়েন্ট, মানে ABCDE, এই পাঁচটা ইনফরমেশন দেওয়া থাকে। এই পাঁচটা ইনফরমেশন, এখানে পাঁচটা ইনফরমেশন, এখান থেকে হচ্ছে আমার তিনটা রিকোয়ার্ড কি, এই তিনটা প্রশ্ন হচ্ছে আমার সলভ করতে হয়। তো তিনটা প্রশ্ন কি কি, যে এই কী কী তৈরি করতে হবে, একটা হচ্ছে যে প্রিপেয়ার এ সেলস বাজেট অ্যান্ড এ শিডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। তো এখানে হচ্ছে যে এই একটা সেলস বাজেট প্রিপেয়ার করতে হবে, আর একটা হচ্ছে ক্যাশ কালেকশন মানে প্রিপেয়ার করতে হবে। তারপর হচ্ছে যে 2 নম্বর হচ্ছে প্রোডাকশন বাজেট, প্রিপেয়ার একটা প্রোডাকশন বাজেট। 3 নম্বর হচ্ছে প্রিপেয়ার এ ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেট অ্যান্ড এ শিডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ পেমেন্ট ফর পারচেস অফ ম্যাটেরিয়ালস। এইসব জিনিস আমার তৈরি করতে হবে। এখন এই যে এগুলো কী, এইসব জিনিস কী, ওটা এক্সপেক্টেড ক্যাশ কালেকশন কী, প্রোডাকশন বাজেট কী, সেলস বাজেট কী, এগুলো হচ্ছে একটু পরেই বুঝতেছি যখন আমি উপরের ইনফরমেশনগুলো পড়বো। তো এখানে যাই, যে প্রথম ইনফরমেশন অর্থাৎ এই নম্বরের পয়েন্টটা কী বলছে, আমি একটু পড়ি। যে এই পয়েন্টটা বলছে যে দ্য কোম্পানির সিঙ্গেল প্রোডাক্ট সেল ফর $8 পার ইউনিট। মানে কি, ধরে নিলাম কোম্পানির একটা প্রোডাক্টটা হচ্ছে যে একটা কলম। তো কলমটা হচ্ছে যে মানে 8 টাকায়, মানে প্রথমটা প্রতি ইউনিটে 8 টাকা করে সেল হয়। সিঙ্গেল প্রোডাক্ট, একটা কলম 8 টাকা করে বিক্রি করা হয়। দ্য বাজেটেড ইউনিট সেলস ফর দ্য নেক্সট 6 কোয়ার্টার, অর্থাৎ মানে এই যে বললাম যে প্রফিট প্ল্যানিং, মানে একটা প্রফিট প্ল্যান, একটা বাজেট করতেছে, একটা প্ল্যানিং করতেছি। তো বাজেট করা হয়েছে যে পরবর্তী 6টা কোয়ার্টার একটা বাজেট, মানে প্রতি ইউনিটের একটা বাজেট পরবর্তী 6 কোয়ার্টারের নিচে এইখানে অ্যাটাচ করা হয়েছে। এই যে এগুলো হচ্ছে যে পরবর্তী 6টা কোয়ার্টারের বাজেট যেটা আছে, বাজেটটা অ্যাটাচ করে দিছে। বাজেট জিনিস তো আমরা ইজিলি বুঝি, মানে আমি প্রতিদিন সকালে বের হয়ে যে আমার সারাদিনের কাজের উপরে আমি একটা বাজেট মাথায় রাখি, যে কি মানে আমার সারাদিনে আমি এখান থেকে এখানে যাবো, এসব কাজ করতে হবে, এখানে আমার কীরকম খরচ হইতে পারে, তাহলে আমার বাসা থেকে বেরোবার সময় কী কতটুকু টাকা নিয়ে বের হওয়া জরুরি, ওই জিনিসটা হচ্ছে বাজেট আর কি। তো অল সেলস আর অন ক্রেডিট, একটা লাইন বলছে অল সেলস আর অন ক্রেডিট। এখন আমরা তো জানি মানে অ্যাকাউন্টিং হচ্ছে দুটো জিনিস আছে, যে ক্রেডিট আর ডেবিট। তো অল সেলস আর অন ক্রেডিট মানে কি, যে যা বিক্রি হচ্ছে, মানে ধরে নিলাম 100টা কলম বিক্রি করা হয়েছে, একটা কলম 8 টাকা করে হলে 100টা কলম কত, 800 টাকা, ঠিক আছে। তো এই যে 800 টাকাটা আছে, এখন আমি যার কাছে বিক্রি করলাম, সেই কি আমাকে সাথে সাথে পেমেন্ট করবে? অবশ্যই না, মানে সে আমাকে হয়তো পরবর্তীতে পেমেন্ট করবে, 1 দিন পর, 2 দিন পর, বা 1 মাস পর। তো হচ্ছে মানে অর্থাৎ যা বিক্রি হচ্ছে সবগুলো হচ্ছে তার ক্রেডিট, অর্থাৎ ঋণে বা বকেয়াতে বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে আমার কথা, অল সেলস আর অন ক্রেডিট। আর এখানে হচ্ছে এই যে বাজেটেড ইউনিট সেলস ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড, ফোর্থ, এভাবে দেওয়া আছে। এরপর বিতে কী বলছে, সেলস আর কালেক্টেড ইন দ্য ফলোয়িং প্যাটার্ন। অর্থাৎ কী বুঝেছে, এই যে আমি একটু আগে বলছি যে সব সেলস হচ্ছে হবে ক্রেডিট, অর্থাৎ বকেয়াতে। এখন বকেয়াতে হলে কি, টাকাগুলো কখন নেওয়া হচ্ছে, ধরে নিলাম আমি একটা ব্যবসা করতেছি, আমি একজনের কাছে হচ্ছে যে গত মাসে, মানে এখন চলতেছে জুলাই,
তাহলে আমি একজনের কাছে হচ্ছে জুনে 50,000 টাকা সেল করছি, মানে ওই প্রোডাক্টটা আমি একজনের কাছে 50,000 টাকা দিয়ে বিক্রি করছি বা সেল করছি। এখন সেটা হচ্ছে বকেয়া বা ক্রেডিটও সেল হয়েছে। তো সে কি আমাকে 50,000 টাকা তখন সাথে সাথে নগদ দিয়ে দিয়েছে? অবশ্যই না। সে আমাকে হয়তো কিছু টাকা দিয়েছে, যে 50,000 ধরে নিলাম 50%, 25,000 টাকা আমাকে তখন দিয়ে দিচ্ছে। বাকি হচ্ছে যে বাকি 25,000 টাকা পরবর্তী বলতে কি সেটা এ মাসে দিচ্ছে, মানে এ মাসে ওই 25,000 টাকাটা হচ্ছে আমার এ মাসে গিয়ে অ্যাডজাস্ট হচ্ছে, এখন সে এখন পেমেন্ট করতেছে বাকি যেটা আছে। তো ঠিক সেই জিনিসটা বোঝা সেলস আর কালেক্ট, অর্থাৎ যে সেলসটা সেটা কীভাবে কালেকশন হয়। তো ফলোয়িং প্যাটার্ন হচ্ছে কি 75% ইন দ্য কোয়ার্টার দ্য সেলস আর মেড অ্যান্ড দ্য রিমেনিং 25% ফলোয়িং কোয়ার্টার। অর্থাৎ বোঝাচ্ছে এই যে ধরে নিলাম 50,000 টাকার যে প্রোডাক্টটা আমি সেল করছি, 50,000 টাকার 75% হচ্ছে যখন আমি সেল হয়েছে, মানে জুনে যখন সেল করছি ওই জুনে হচ্ছে আমাকে 50,000 75% ওই দোকানদারটা মানুষটা আমাকে পেমেন্ট করে দিছে। আর বাকি যে 25%টা আছে সেটা হচ্ছে পরবর্তী মাসে, অর্থাৎ এই জুলাইয়ে পেমেন্ট করবে। জিনিসটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে এরকম। যেমন এখানে হচ্ছে কোয়ার্টার কত, তাহলে আমি এখানে শুধু ম্যাটটা হচ্ছে কোয়ার্টার নিয়ে, তাহলে হচ্ছে যে এই যে ফার্স্ট কোয়ার্টার কত 40,000 টাকা, ধরুন আমি 40,000 টাকা আমার সেল হয়েছে, এই 40,000 75% হচ্ছে সে এই ফার্স্ট কোয়ার্টারে থাকা অবস্থায় সেল করবে, বুঝছি? তো 40,000-এর 75% ফার্স্ট কোয়ার্টারে থাকা অবস্থায় সেল করবে। এরপর বাকি যে 25% যা বাকি থাকতেছে ওই 25% সে সেকেন্ড কোয়ার্টারে গিয়ে অ্যাডজাস্ট হবে, সে সেকেন্ড কোয়ার্টারে পেমেন্টটা করবে, বুঝছি? এটা হচ্ছে আমার এখানে ফার্স্ট লাইনে বলছে। তো পরবর্তী লাইনে কী বলছে? পরবর্তী লাইন বলছে অন জানুয়ারি 1 ইয়ার 2 দ্য কোম্পানিজ ব্যালেন্স শিট শোড 65,000 ইন অ্যাকাউন্টস রিসিভেবল। অর্থাৎ এটা বোঝাচ্ছে কি জানুয়ারি 1 মানে কি ইয়ার 2, এই ইয়ার 2 নিয়ে কাজ, জানুয়ারি মানে ফার্স্ট কোয়ার্টার বোঝাচ্ছে। যে আমি একটা বছরকে যদি 4টা ভাগ করি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ফার্স্ট কোয়ার্টারের কথাই বলতেছে, জানুয়ারি 1 ইয়ার 2। তো এখন এই যে জানুয়ারি নোটটাতে আমি কি বলছিলাম, যে আমি বলছিলাম না যে আমি 1 মাস আগে একটা প্রোডাক্ট সেল করছি, ওটার 25,000 টাকা পেমেন্ট করেছে আর 25,000 টাকা বাকি আছে, সেই 25,000 টাকা কি আমার এই এখন পরবর্তী মাসে কি অ্যাডজাস্ট হচ্ছে। ঠিক সেম এই জিনিসটা বুঝেছে। অর্থাৎ ইয়ার 1-এ হচ্ছে যে যা পেমেন্ট মানে সেল হয়েছিল সেটার কিছু অংশ পেমেন্ট করা হয়েছে আর কিছু অংশ বাকি আছে, মানে বাকি ধরে নিলাম ইয়ার 1-এ 65,000 টাকা ডিউ রয়ে গেছে, যেটা হচ্ছে আমার এই জানুয়ারি 1 ইয়ার 2 এর ফার্স্ট কোয়ার্টারে গিয়ে অ্যাডজাস্ট হচ্ছে, মানে এখন সে পেমেন্টটা করা হবে, বুঝছি? ইন অ্যাকাউন্ট অর্থাৎ 65,000 টাকা রিসিভ করা বাকি, পেমেন্ট কালেক্ট করা বাকি। অল অফ উইচ উইল বি কানেক্টেড ইন দ্য ফার্স্ট কোয়ার্টার, এই ফার্স্ট কোয়ার্টারে কালেক্ট করা হবে। ব্যাড ডেটস আর নেগলিজিবল অ্যান্ড ক্যান বি, অর্থাৎ মানে যেসব খারাপ, মানে ধরুন গ্রিন, তারপর হচ্ছে যে মানে ব্যাড ডেটস মানে কি খারাপ কিছু বুঝেছে, মানে খারাপ লেনদেন, খারাপটা ওই জিনিসগুলো সেখানে কাউন্ট করা ওগুলো হচ্ছে নেগলিজিবল। এরপর আসি সি। এরপর আচ্ছা সি লাগবে না, এই এ এবং বি এই দুটো অপশন থেকে হচ্ছে আমি আমার ফার্স্ট প্রশ্নটাও সলভ করবো। তো ফার্স্ট প্রশ্নতে কী বলছে? ফার্স্ট প্রশ্নতে বলছে যে প্রিপেয়ার এ সেলস বাজেট অ্যান্ড শিডিউল অফ দ্য এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। তো সেলস বাজেট কি? এই যে মানে আমি যে বললাম প্রফিট, আমার একটা বছর শেষে একটা প্রফিটের টার্গেট আছে, তো এই প্রফিটটা টার্গেট ফিল আপ করার জন্য আমার সেলস থাকতে হবে না, মানে একটা এই পরিমাণ আমার এরকম টার্গেট থাকতে হবে যে আমার এই পরিমাণ সেলস করতে হবে এই বছরে বা প্রতি মাসে আমার এরকম একটা সেলস রাখতে হবে। তো ওইটা হচ্ছে আমার সেলস বাজেট। অ্যান্ড শিডিউল এক্সপেক্টেড ক্যাশ, অর্থাৎ ক্যাশ কালেকশন মানে জিনিসটা আমি বললাম না যে সেলস হওয়ার পর, সেল করার পর, প্রোডাক্ট সেল হওয়ার পর এটার টাকাটা আমার কালেক্ট করতে হবে, মানে 75% 25% টাকাটা আমার কালেক্ট করতে হবে। ওই যে কতটুকু কালেকশন হবে ওটার একটা চার্ট আমার তৈরি করতে বলছে। এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন। মানে অর্থাৎ আমাকে দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে সেলস বাজেট তৈরি করতে হবে আর একটা হচ্ছে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন তৈরি করতে হবে, বুঝছি? তারপর এই 1 নম্বরে তাহলে এখানে সলভে আসে কী বলছে সলিউশন প্রবলেম। 1 নম্বর বলছে কি আমি ফার্স্টে এই ইয়ার 2 এর যে 1 2 3 4 দেওয়া আছে ওটা চারটা তৈরি করে ফেলবো, মানে 1 2 3 4 ইয়ার 2 বাজেটেড ইউনিট সেলস, এই জিনিসটা আমার প্রশ্ন দেওয়া আছে, এতটুক এই 2 লাইন আমার প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তুলে ফেলবো। এটা হচ্ছে যে এই জিনিসটা কি ইয়ার 2, এটা হচ্ছে এদের টোটাল এই 40 60 1,50,000 এদের টোটাল হচ্ছে আমার এখানে বসছে। এর পরবর্তী কাজ কি সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ আমার প্রশ্নে কী বলছে, প্রশ্নে 1 নম্বর বলছে না প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের পার ইউনিট দাম হচ্ছে 8 টাকা করে। তো এটা হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট, যেটা হচ্ছে আমার বাজেটেড ইউনিট সেলস 40,000-এর সাথে গুণ হবে, সেখান থেকে হচ্ছে আমার টোটাল সেলটা চলে আসবে, বুঝছি? 40-এর সাথে 8 গুণ, 60-এর সাথে 8 গুণ, 1,00,000-এর সাথে 8 গুণ, এগুলো গুণ করে আমার টোটাল সেলটা ওই কোয়ার্টারে চলে আসতেছে, বুঝছি? এটা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের প্রথম পার্ট শেষ, সেলস বাজেট আমার এখানে তৈরি হয়ে গেছে। এর পরবর্তী কাজ হচ্ছে আমার এই যে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন আছে ওটা আমি এই সেলস বাজেট থেকে বেসড অন দ্য বাজেট সেল বা সেলস বাজেট এখান থেকে আমি এই কাজটা করব। তো এটা করার জন্য কি এই ঠিক কাজ কি এই যে ইয়ার 2 1 2 3 4 এই জিনিসটা লিখবো,
যে বিগিনিং অ্যাকাউন্টস রিসিভেবল। বিগিনিং অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি, যেটা হচ্ছে আমার আগের বকেয়া রয়ে গেছে, বকেয়া পেমেন্ট যেটা যেটা আমরা এখানে পড়ছিলাম যে বলছে 65,000 বকেয়া আছে, যেটা এখন এখন সে ফার্স্ট কোয়ার্টারে এসে পেমেন্ট করবে, মানে টাকাটা কালেক্ট করবে। তো জিনিসটা হচ্ছে যে বিগিনিং অ্যাকাউন্ট 65, যেটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে কালেক্ট হচ্ছে, ফার্স্ট কোয়ার্টারে বসে গেছে। এরপর কি ফার্স্ট কোয়ার্টার সেলস 3,20,000 × 75%। এই লাইনটা কোথা থেকে আসছে, এই যেখানে কি বলছে যে প্রথম কোয়ার্টারে যে সেলসটা হচ্ছে সেল হবে ওইটার 75% হচ্ছে সে কোম্পানি, মানে কোম্পানি প্রথম কোয়ার্টারে যে সেলটা করবে ওটার ওই অ্যামাউন্টে 75% টাকা কোম্পানি ওই কোয়ার্টারেই নিয়ে ফেলবে। তো ফার্স্ট কোয়ার্টারে 75% টাকা তারা রিসিভ করবে, বাকি 25% হচ্ছে পরবর্তী কোয়ার্টার, অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারে গিয়ে রিসিভ কালেক্ট করবে। বুঝছি? তো ঠিক সেম এখানে হচ্ছে আমি দেখছি ফার্স্ট কোয়ার্টার টোটাল সেল হচ্ছে 3,20,000 টাকা, অর্থাৎ এর 75% হচ্ছে 2,40,000 টাকা, যেটা হচ্ছে কোম্পানি ফার্স্ট কোয়ার্টারে কালেক্ট করবে। এটা 25% যেটা থাকবে 80,000 টাকা, সেটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টারে গিয়ে কালেক্ট করবে। শোন আমার এই 75%-এরটা এখানে বসছে, 75%-এরটা আমার এখানে বসছে, আর 25% এটা আমার এখানে বসছে। বুঝছি? ঠিক সেম সেকেন্ড কোয়ার্টারের ক্ষেত্রে সেম 4,80,000 75% এখানে, 25% এখানে। থার্ডের জন্য 75% এখানে, 25 এখানে। ফোর্থের জন্য সেম, ফোর্থের জন্য হচ্ছে 75% এখানে, এটার আর 25% এখানে দেখাতে হচ্ছে না, যাতে পরবর্তী আমি মানে আর কোয়ার্টারটা লিখে নিই। আর এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে যে যোগ করে যেটা আসছে সেটাই বসছে। বুঝছি? এখানেও সেম, এই দুইটা যোগ করছে, যোগ করে যেটা আসছে এদের যোগফল, যোগফল এখানে বসে গেছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন শেষ। এবার চলে যায় বি মানে সিতে, পয়েন্ট সি থেকে হচ্ছে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার করবো, প্রোডাকশন বাজেটটা তৈরি করবো। ঠিক আছে? আচ্ছা, প্রোডাকশন বাজেট মেনলি জিনিসটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, ধরে নিলাম আমার প্রোডাক্টটা হচ্ছে কলম। এখন কলমটা তৈরি করার জন্য হচ্ছে আমার মানে একটা বাজেট তো থাকতে হবে, মানে এই যে ধরনের কলমটা তৈরি করতে কী কী লাগতেছে, আমার প্লাস্টিক লাগতেছে, তারপর কালি লাগতেছে, নিপ লাগতেছে, এইসব জিনিসের জন্য একটা বাজেট আমার রাখতে হবে না, যে আমার কলমটা তৈরি করতে 5 টাকা লাগতেছে, এটা হচ্ছে আমার বাজেট। এই একটা বাজেট তৈরি করতে হবে না আমার কী পরিমাণ কলম তৈরি হচ্ছে, ওটার জন্য কত টাকা লাগতেছে, এক্সেট্রা এক্সেট্রা। এই জিনিসটা হচ্ছে আমার সেকেন্ড প্রশ্ন তৈরি করতে বলছে। তো এখানে সেটার জন্য আমার C নম্বর প্রশ্নটা পড়তে, সি নম্বর পয়েন্টে কী বলছে, দ্য কোম্পানি ডিজায়ার্স অ্যান এন্ডিং ফিনিশ গুড ইনভেন্টরি অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার ইকুয়াল টু 30% অফ দ্য বাজেটেড ইউনিট সেলস ফর দ্য নেক্সট কোয়ার্টার। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই যে মানে আমি প্রতি কোয়ার্টারে যে প্রোডাক্ট বানাই সেল করতেছি, ঠিক আছে, এখন আমি প্রতি কোয়ার্টারের জন্য আমি একটা ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারের জন্য একটা বাজেট, সেলস বাজেট আমি তৈরি করে ফেলছি না, যে আমার এই পরিমাণ সেলস হবে বা সেলস করতে হবে, এটা আমার তৈরি করা হয়ে গেছে না। এখন কথা হচ্ছে যে আমি প্রোডাক্টটা তৈরি করতেছি করবো, মানে ওই পরিমাণ ওই বাজেটটা ধরে আমি প্রোডাক্ট তৈরি করতেছি কখন, যখন সেকেন্ড কোয়ার্টারটা মানে ফার্স্ট কোয়ার্টার যখন শুরু হচ্ছে, বছরের প্রথম কোয়ার্টারটা যখন শুরু হচ্ছে, তখন আমি ওই পরিমাণ বাজেটটা শুরু করতে, মানে ওই পরিমাণ বা ওই অ্যামাউন্টের জিনিস আমি বানানো শুরু করতেছি। ঠিক আছে, তাই না? এখন কথা হচ্ছে ধরে নিলাম আমি ফার্স্ট কোয়ার্টার কত, ধরে নিলাম ফার্স্ট কোয়ার্টার আমার 40,000 বাজেট। এখন 40,000 বাজেটের আমি প্রোডাক্ট বানানো প্রোডাক্ট সেল করতেছি। এখন হচ্ছে এখানে আমার যা ফার্স্ট কোয়ার্টারের প্রোডাক্ট আছে আমি সেগুলো সেল করতেছি। দেন পরবর্তী কোয়ার্টার হচ্ছে 60,000। এখন আমার তো এখানে 40,000-এর জন্য হচ্ছে আমি বাজেট করে জিনিসগুলো বানায় সেল করতেছি। এখন যখন সেকেন্ড কোয়ার্টার শুরু হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে আমার হাতে আর প্রোডাক্ট নেই, মানে 40,000-এর জন্য যেটুকু প্রোডাক্ট ছিল সেটা সম্পূর্ণ সেল হয়ে গেছে। এখন পরবর্তী কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার শুরু হওয়ার সময় আমার হাতে আর একদম প্রোডাক্ট নেই। এখন আমি যদি নতুন প্রোডাক্ট বানাতে চাই, তাহলে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হবে, তখন আমার মানে সপ্তাহ 10-15 দিন সময় লাগতে পারে না যে নতুন করে প্রোডাক্ট বানাতে। এখন 10-15 দিনকে আমি বসে থাকতে পারবো, মানে কোনো ব্যবসা না করে বসে থাকতে পারবো ওটা, কারণ আমার তখন লস যাবে। তখন দেখা যাবে অন্য একটা কোম্পানি এসে এই ব্যবসায় মানে মার্কেট নিয়ে ফেলছে, সে মার্কেটে জায়গা করে নিয়েছে, তাহলে আমার ব্যবসা লস যাচ্ছে। তো ওই ক্ষেত্রে কী করতে হবে, ওই ক্ষেত্রে কী করবো, আমি হচ্ছে যখন ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার শুরু হওয়ার আগে ফার্স্ট কোয়ার্টারে থাকা অবস্থায় কিছু প্রোডাক্ট এক্সট্রা বানিয়ে রাখবো, মানে কিছু প্রোডাক্ট আগে থেকে এক্সট্রা বানিয়ে রাখবো, যাতে হচ্ছে আমি 10-15 দিন সময় মার্কেটে সার্ভাইভ করতে পারি। এখন ওই কিছু প্রোডাক্ট এক্সট্রাটা আমি কিসের উপর বেস করে বানাবো, এখন আমার তো আগে থেকে বাজেট রেডি করা হয়ে গেছে, এই সেলস বাজেটটা আমি আগে থেকে রেডি করে ফেলছি। এখন এটার উপর বেস করে এটার কিছু অংশ মানে সেকেন্ড কোয়ার্টারে যে বাজেটটা আমি পাইছি, সে বাজেটের কিছু অংশ হচ্ছে আমি আগে থেকে ফার্স্ট কোয়ার্টারে থাকা অবস্থায় বানিয়ে রাখবো, যাতে আমি 10-15 দিন সার্ভাইভ করতে পারি। ঠিক সেম জিনিসটা হচ্ছে আমার এখানে বলছে কি পরবর্তী কোয়ার্টারের যে বাজেটটা করেছে ওই বাজেটের 30% হচ্ছে আমি আগে থেকে, অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারে আমি যে বাজেটটা করছি তার 30%, এইটার 30% হচ্ছে যে
এটার 30% হচ্ছে আমি ফার্স্ট কোয়ার্টারে করে ফেলবো, অর্থাৎ কি সেকেন্ড কোয়ার্টারের 30% আমি ফার্স্ট কোয়ার্টারে করে ফেলবো, 1 নম্বর কোয়ার্টারে বানিয়ে ফেলবো, মানে এই 30% হচ্ছে আমি 1 নম্বর কোয়ার্টারে বানিয়ে ফেলবো, যাতে আমি 10 মাস সার্ভিস করতে পারি। ওই জিনিসটা এখানে বলছে। বাজেটেড ইউনিটস ফর দ্য নেক্সট কোয়ার্টার, এই বাজেটেড ইউনিট যেটা নেক্সট কোয়ার্টারে যে বাজেটটা সেটা 30% আগে থেকে বানিয়ে রাখবো। তো পরবর্তী লাইনে কী বলছে, পরবর্তী লাইনে অন ডিসেম্বর 31 ইয়ার 1, এখানে হচ্ছে আমরা এতক্ষণ ম্যাথ করতেছি ইয়ার 2 নিয়ে, ইয়ার 2 নিয়ে। তো এখানে বলছে কি ইয়ার 1-এর ডিসেম্বরে, মানে শেষ ইয়ার 1-এর শেষের দিকে হচ্ছে যে ও ঠিক সেম, মানে এখানের যে জিনিসটা ছিল এখানে এর 40,000 30% আমি আগে থেকে বানিয়ে রাখছি না। তো দেখা গেছে যে ইয়ার 1-এর একদম লাস্ট কোয়ার্টারে গিয়ে বা ডিসেম্বরে গিয়ে কিছু রয়ে গেছে, মানে কিছু এক্সট্রা আছে, সেটা হচ্ছে এই 12,000, এটা হচ্ছে আমার আগে থেকে হাতে আসে, মানে এগুলো এখন বাকি আছে আর কি, বা এগুলো হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের জন্য বানানো হয়েছে 12,000টা, বুঝছি? তো এটা হচ্ছে আমার সি নম্বর। এই সি নম্বর থেকে আমি হচ্ছে প্রোডাকশন বাজেটটা এখন করবো। যাই প্রোডাকশন বাজেট সলভের দিকে। প্রোডাকশন বাজেটের সলভটা কি, প্রোডাকশন বাজেটের কাজ কি, এখানে কি বেসড অন দ্য সেলস বাজেটের উপর এই প্রোডাকশন বাজেটটা তৈরি করা হয়। এটার জন্য কাজকে আমার ইয়ার 2-এর 1 2 3 4, মানে ইয়ার 2-এর এই যে জিনিসগুলো আছে, মানে 1 2 3 4 এটা তৈরি করবো। এটা হচ্ছে পুরাটা হচ্ছে আমার প্রশ্ন দেওয়া আছে, এতটুকু তৈরি করে ফেলবো। এরপর হচ্ছে এটা হচ্ছে ইয়ার 2-এর মানে এখানে যোগফলটা, এদের যোগফলটা এখানে লিখেছে ইয়ার 2-এর। আর এরপর ইয়ার 3-এর প্রশ্ন 1 2 যেটা দেওয়া আছে, এই ইয়ার 3-এর এই দুইটা লিখছি। এখন এই দুইটা কেন লিখছি এটা একটু পরে বুঝবো। আচ্ছা, এবার আসি কাহিনি কি, এই ফার্স্ট লাইন পর্যন্ত আমার লেখা শেষ। এরপর পরবর্তী লাইন কি, অ্যাট ডেজায়ার্ড এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি, অর্থাৎ অ্যাট ডেজায়ার্ড এন্ডিং ফিনিশ গুড ইনভেন্টরি বলতে কি বোঝাচ্ছে, আমি যে একটু আগে প্রশ্নে মানে সি নম্বর পয়েন্টে বলছি যে মানে এই প্রথম কোয়ার্টারে থাকা অবস্থায় পরবর্তী কোয়ার্টারে 30% হচ্ছে আমি আগে থেকে বানিয়ে রাখবো, মানে 30% হচ্ছে আমি আগে থেকে বানিয়ে রাখবো, অর্থাৎ থার্ড কোয়ার্টারে থাকা অবস্থা, সেকেন্ড কোয়ার্টারে থাকা অবস্থা আমি থার্ড কোয়ার্টারে 30% আমি এই সেকেন্ড কোয়ার্টারে বানিয়ে ফেলবো। তো ওই জিনিসটা হচ্ছে আমার এখানে অ্যাড হচ্ছে, মানে 30% অ্যামাউন্ট যেটা আসে সেটা হচ্ছে আমার অ্যাড হচ্ছে। যেমন এখানে কি দেখতেছি, অ্যাড ডেজায়ার্ড ইনভেন্টরি হচ্ছে যে ফিনিশ গুডস ইনভেন্টরি হচ্ছে যে এই 18টা করতে 60 যদি আমি এই সাইডের যদি আমি 30%টা করি, এই সাইডের যদি আমি 30% করি, 60,000 যদি 30% করি, তাহলে হচ্ছে আমার হয় 18,000 টাকা, সেটা হচ্ছে আমার এই যে 18,000 টাকা ফার্স্ট কোয়ার্টার থাকতে বানিয়ে ফেলবো। 6 1 লাখের 30% 3 লাখ, যেটা আমি সেকেন্ড কোয়ার্টারে বানিয়ে ফেলবো, তৈরি করে রাখবো। 50,000 30% 15,000, এটা আমি এখানে বানিয়ে রাখবো, কী বলে থার্ড কোয়ার্টারে বানিয়ে ফেলবো। আবার সেম এই যে ইয়ার 3, মানে 4-এর পর হচ্ছে, মানে 4-এর পর আমার ইয়ার 2 এ শেষ, এরপর হচ্ছে আমি ইয়ার 3-তে চলি। ইয়ার 3-এর ফার্স্ট কোয়ার্টারে যে 70% আছে ওটার 30% হচ্ছে 70,000 আছে, ওটা 30% হচ্ছে 21,000, ওটা আমি এখানে 4তে থাকতে বানিয়ে রাখবো। 80-র জন্য হচ্ছে 24, বুঝছি? মানে মূলত কাজ কি এখানে হচ্ছে এই যে 30% যে অ্যামাউন্টটা আছে পরবর্তী কোয়ার্টারে যে বাজেট, মানে বাজেট ইউনিট সেলস, ওটার 30% হচ্ছে আমি আগে থেকে বানিয়ে রাখবো। ওটা 30% জিনিসটা হচ্ছে আমার এখানে অ্যাডজাস্ট করতে হবে, মানে অ্যামাউন্টটা অ্যাড করতে হবে আর এখানে লিখতে হবে। দেন হচ্ছে আমার টোটাল জিনিস, অর্থাৎ এই দুজনের যোগফল আমি এখানে লিখবো। 40 18 60 30-এর যোগফলটা আমি এখানে লিখে বলছি, বুঝছি? এতটুকু শেষ। এর পরবর্তী কাজ কি, ল্যাস্ট বিগিনিং ফিনিশ গুডস ইনভেন্টরি মানে কি, আগের, মানে আমার যেমন এখানে যে প্রশ্নে একটা দেওয়া আছে না যে গত বছরে 12,000 মানে রয়ে গেছে, মানে আগে থেকে বানানো হয়েছে, এই গত বছরে 12,000 ইউনিটস হাতে আছে এখনও। তো ওই জিনিসটা হচ্ছে আমার এখন এখানে অ্যাডজাস্ট করতে হবে ল্যাস বিগিনিং, মানে বছরের শুরুর দিকে যেটা রয়ে গেছে, মানে কোয়ার্টারের শুরুর দিকে যেটা আগে থেকে রয়ে গেছে ওইটা। যেমন তো এটা কি বলছে যে গত বছরের জন্য ছিল 12,000, ওটা আমি এখানে লিখছি। এবার এখানে কি হবে, এখানে কোনটা অ্যাড হবে, যে সেকেন্ড কোয়ার্টারে 18,000টা আমি আগে ফার্স্ট কোয়ার্টারে থাকতে বানিয়ে ফেলছি না, ওইটা আমি এখানে অ্যাডজাস্ট করবো। যেটা আমি এখানে লিখছি সেটা আবার এখানে লিখবো, এই জিনিসটা এখানে নামছে। ঠিক সেম এই 30টা আমার এখানে নামছে, 15টা এখানে নামছে, 21 আমার এখানে নামছে, বুঝছি? এই জিনিসটা আমার এখানে অ্যাডজাস্ট করছি। অ্যাডজাস্ট করার পরবর্তী কাজ কি, এই 58 হচ্ছে, 58 থেকে 12 মানে ল্যাস করবো, ল্যাস মানে বাদ যাবে, একটাতে একটা বাদ গিয়ে টোটালটা আমি রিকোয়ার্ড প্রোডাকশনটা আমি টোটালটা এখানে লিখে দেবো। এটা দিয়ে হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন শেষ। এখানে বলছে, এখানে একটা দুটো লাইন বলছে যে 30% অফ দ্য ফলোয়িং কোয়ার্টার বাজেটেড ইউনিট সেলস, 30% অফ দ্য বাজেটেড ইয়ার 3 কোয়ার্টার সেলস। আচ্ছা, ঠিক আছে, বুঝছি? এবার আসি আমার 3 নম্বরের কাহিনী। 3 নম্বরের জন্য হচ্ছে আমার ডি এবং ই পড়লে হয়ে যাচ্ছে। তো 3 নম্বরে বলছে যে
এ ডিরেক্ট ম্যাটেরিয়াল, মানে ডিরেক্ট ম্যাটেরিয়াল কি, আমার একটা কলম বানাতে বিভিন্ন কিছু লাগে, ডিরেক্ট ইনডাইরেক্ট তো আমরা আগের সেগমেন্টে বলছি, ডিরেক্ট ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। তো ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেটের একটা বাজেট তৈরি করে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস কী পরিমাণটা, সেটার একটা বাজেট তৈরি করতে বলছে। অ্যান্ড দ্য শিডিউল এক্সপেক্টেড, অর্থাৎ ওই ম্যাটেরিয়ালসগুলো কেনার পর যে পেমেন্টটা করতে হচ্ছে, মানে কতটুকু পেমেন্ট করতে হবে ম্যাটেরিয়ালসগুলো কেনার পর, ওটার একটা এক্সপেক্টেড বাজেট লিস্ট আমার তৈরি করতে বলছে। এটা হচ্ছে আমার 3 নম্বর। তো এটার জন্য আমি ডিতে পড়ি। ডিতে কী বলছে, 5 pounds of raw materials are required to, মানে ওই যে ডিরেক্ট ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালস, 5 pounds আর র ম্যাটেরিয়ালস আর রিকোয়ার্ড টু কমপ্লিট 1 ইউনিট অফ প্রোডাক্ট। অর্থাৎ কী বলছে এখানে, বলছে যে প্রতি ইউনিট, মানে 1 ইউনিট প্রোডাক্টের জন্য হচ্ছে যে 5 র ম্যাটেরিয়ালসের প্রতি ইউনিট প্রোডাক্টের জন্য হচ্ছে 5 পাউন্ড হচ্ছে যে রিকোয়ার করা হয়েছে, মানে বাধ্য বা যেটা আমি এস্টিমেট করা হয়েছে আর কি, 5 পাউন্ড। দ্য কোম্পানি রিকোয়ার্স এন্ডিং র ম্যাটেরিয়ালস ইনভেন্টরি at the end of each quarter equal to 10% of the following quarter's production needs.